জনগণকে বোঝাতে হবে যে জুলাই সনদ বাস্তবায়নের নামে সংসদীয় সংবিধান সংশোধন কমিটির নামে একটি গণপ্রতারণার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরা জানি অধিকাংশ বাংলাদেশের মানুষ আমাদের সাথে আছেন। গণভোট যেভাবে হয়েছে, যেইভাবে হয়েছে, সেই অক্ষরে অক্ষরে পালন হবে, হয় সংসদের ভিতরে নাহলে জনগণ নিয়ে আরেকবার রাজপথে ইনশাআল্লাহ, কিন্তু হবেই এই বাংলার মাটিতে ইনশাআল্লাহ। আমরা জান দেব কিন্তু জুলাই দেব না, হয় মাতৃভূমি না হয় মৃত্যু। যখন আল্লাহ আমাকে অন্ধকার ঘর থেকে আবার দুনিয়ার আলো দেখানোর সৌভাগ্য দেন, আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম যে আবার হয়তো দুনিয়ার আলো চোখে দেখব, মৃত্যুর জন্য প্রহর গুনছিলাম। যেই মুহূর্তে আমাকে টেনে হেঁচে বের করছিল, আমি আল্লাহর কাছে এই দোয়া করছিলাম, আল্লাহ হয়তো তারা আমাকে এখন হত্যা করবে কিছুক্ষণ পর। প্রিয় মানুষদের চেহারা তো আর এই দুনিয়ায় দেখার সৌভাগ্য হলো না। জান্নাতের চিরস্থায়ী জীবনে আমার সন্তান, পরিবার, আত্মীয় স্বজন, আমার ভালোবাসার মানুষদেরকে চিরস্থায়ী থাকার তো সুযোগ করে দিও আল্লাহ। পরে জানতে পারলাম আমাদের বাচ্চা ছেলেমেয়েরা জীবন দিয়ে, চোখ পা হাত হারিয়ে আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। এবং আমি একটি শপথ নিয়েছি যে আল্লাহ যে কয়দিন আমাকে বাঁচিয়ে রাখেন, যে কদিন কথা বলার শক্তি দেন, যে কদিন চলাফেরা করার শক্তি দেন, শুধু একটি কাজের জন্য নিজেকে নিয়োজিত করে রাখবো, সেটা হচ্ছে আমার সাথে যে অন্যায় হয়েছে, এই অন্যায়ের জন্য এই বাংলার মাটিতে আর কেউ কোনোদিন করতে না পারে, সেজন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমি মনে করি এটা আমার একার প্রতিজ্ঞা নয়, প্রত্যেকটি শহীদ পরিবারের প্রতিজ্ঞা, প্রতিটি জুলাইয়ের যোদ্ধাদের প্রতিজ্ঞা। এবং আমি বিশ্বাস করি আমাদের এই 18 কোটি মানুষের প্রতিটি মানুষের মনের প্রতিজ্ঞা যে এই বাংলার মাটিতে আর যেন কোনোদিন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। আমরা যারা আইনজীবী, আমরা মানুষের অধিকার রক্ষার জন্য কাজ করি। আমাদের বিপ্লব পরবর্তী বাংলাদেশের স্বপ্ন হচ্ছে যে এই বাংলার মাটিতে মানুষের অধিকার হবে সবচেয়ে পবিত্র জিনিস। যে একটি ব্যক্তি যতই ক্ষমতাধর হোক না কেন, দল যত ক্ষমতাধর হোক না কেন, তাদের পিছনে যত করে পরাশক্তি থাকুক না কেন, প্রত্যেকটি নাগরিকের অধিকার হবে এমন সুরক্ষিত যে কেউ সে অধিকার কোনোদিন হরণ করতে পারবে না। এই স্বপ্ন কোনো দলের স্বপ্ন নয়, এই চাওয়া কোনো গোষ্ঠীর চাওয়া নয়, আমার প্রত্যেকটি বাংলাদেশের নাগরিক এবং প্রত্যেকটি মানুষের চাওয়া। এবং এই চাওয়াকে বাস্তবায়ন করার প্রথম যে পদক্ষেপটি গ্রহণ করা হয়েছিল সেটা হচ্ছে জুলাই সনদ, এবং সেটা বাস্তবায়ন করার জন্য গণভোট। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেই হঠকারিতা এই জুলাই গণভোট বাস্তবায়ন হচ্ছে, শুধু সাধারণ মানুষ বা অন্যান্য রাজনৈতিক দল নয়, আমি হলফ করে বলতে পারি সরকার দলের অনেক শিক্ষিত এবং নিরপেক্ষ সৎ মনের অধিকারী অনেকে আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন যে দলের এই ইউটার্ন আমরা সমর্থন করি না। ভাইয়ের আমার, জনগণের ভিতরে কিছুটা বিভ্রান্তি কাজ করছে। অনেকে বুঝতে পারেন না সংবিধান সংশোধন আর সংস্কারের মধ্যে পার্থক্য কি। একটি কমিটি করলো, আমরা জুলাই সনদ গণভোট বাস্তবায়ন চাই, কিন্তু কমিটির সদস্য আমরা কেন হলাম না? এই বিভ্রান্তি দূর করার দায়িত্ব আমাদের আইনজীবীদের। জনগণকে বোঝাতে হবে যে জুলাই সনদ বাস্তবায়নের নামে সংসদীয় সংবিধান সংশোধন কমিটির নামে একটি গণপ্রতারণার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরা জানি অধিকাংশ বাংলাদেশের মানুষ আমাদের সাথে আছেন। গণভোট যেভাবে হয়েছে, যেইভাবে হয়েছে, সেই অক্ষরে অক্ষরে পালন হবে, হয় সংসদের ভিতরে নাহলে জনগণ নিয়ে আরেকবার রাজপথে ইনশাআল্লাহ, কিন্তু হবেই এই বাংলার মাটিতে ইনশাআল্লাহ। আমরা জান দেব কিন্তু জুলাই দেব না, হয় মাতৃভূমি না হয় মৃত্যু। আসুন এই আন্দোলনে আমরা আইনজীবীরা অগ্রভূমিকা পালন করি, অগ্রভাগে আমরা থাকি, জনগণকে বুঝাই যে এই জনগণের অধিকার আদায়ের আন্দোলন শুধু 5 বছরের নয়, 50 বছরের বাংলাদেশ গঠনের প্রথম পদক্ষেপ। আরেকটি আন্দোলনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এবং আন্দোলনের সম্মুখভাবে থাকবো আমরা আইনজীবীরা ইনশাল্লাহ। আসুন সবাই মিলে করি নতুন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা
গণতন্ত্রের দোহাই দিয়ে ক্ষমতায় আসেন, আসার পর তারা পূর্বের গণতান্ত্রিক যে ভূমিকা সেটা ভুলে যান এবং আবার স্বৈরাচারের প্রতি ধাবিত হন। এইভাবেই পৃথিবীতে স্বৈরাচারের জন্ম হয়েছে। 1969 সাল থেকে শুরু করে 2024 সালের জুলাই আগস্ট পর্যন্ত সারা দুনিয়ার 400 গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস এনে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন মূল্যায়ন করা হয়েছে। 69 এসেছে বাংলাদেশ তদানীন্তন পাকিস্তানের স্বৈরশাসক বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে। এর মধ্যে 70 আছে, 91 আছে বাংলাদেশের, এবং আলজেরিয়া, আলবেনিয়া, তিউনিসিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের আন্দোলন আছে। কিন্তু একটি আন্দোলন, যে আন্দোলনের মূল্যায়ন করা হয়েছিল ভিন্নভাবে, সেটা হচ্ছে বাংলাদেশের তরুণ যুব সমাজ বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য মাঠে নেমে এসেছিল এবং পরবর্তীতে স্বৈরাচারী ব্যবস্থা বিরুদ্ধে গোটা দেশের জনগণ ঐক্যবদ্ধ হয় এবং স্বৈরাচারী ব্যবস্থার উৎখাতের জন্যই তারা রাজপথে রক্ত দিয়েছে। প্রশ্নটা হচ্ছে, এই আন্দোলনটা শেষ পর্যন্ত সফল হয়েছিল স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে গোটা জাতির ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে। এখন পার্লামেন্টে এসে ওনারা এটা সংবিধান সম্মত নয়, সংস্কার পরিষদ সংবিধানে নাই, অমুক নাই তমুক নেই, প্রেসিডেন্টের আদেশ দেওয়ার কোনো এখতিয়ার নাই, যদি অনেকগুলো যদি উত্তর পাওয়া যায় তখন সংবিধান সংশোধন হতেও পারে, এরকম লম্বা বাক্য বলে পার্লামেন্টে খুব বাহাদুরির সাথে কথা বলছেন। ওনারা কোথায় ছিলেন 24শে জুলাইয়ের আগে? তাদের অস্তিত্ব তো খুঁজে পাওয়া যায়। সম্মানিত ভাইরা, আমি আরেকটি প্রশ্ন উত্থাপন করতে চাই ব্যাখ্যাদাতাদের কাছে। 1991 সালে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করার পর যখন এই আন্দোলন সফলতা পেল, তখন বিচারপতি শাহাবুদ্দিন আহমদ, প্রধান বিচারপতি, তাকে কিভাবে প্রেসিডেন্ট বানানো যাবে সেই পদ্ধতিও তো সংবিধানে ছিল না। কেয়ারটেকার সরকারও তো সংবিধানে ছিল না। কিন্তু ইট ওয়াজ এ সোশ্যাল কন্ট্রাক্ট, পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, গোটা জাতি এক হয়েছিল। সুতরাং তার প্র্যাকটিসটা আপনারা করেছেন। আজকে আপনারা ভুলে যাচ্ছেন কেন? স্বৈরাচারের চরিত্রই হলো তারা অতীতকে ভুলে যায়, যে সিঁড়ি দিয়ে ক্ষমতায় আসে সে সিঁড়িটাকে তারা নষ্ট করে দেয়। আমরা আর স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাই না। আমি প্রবন্ধকারকে ধন্যবাদ জানাবো, তিনি রাইটলি এখানে কতগুলো আইন, যে আইনগুলো বাদ দিয়ে দিয়েছেন, নতুন 8 নম্বরে নতুন চ্যালেঞ্জ, নতুন সংস্কার তিনি এখানে উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025, এটা বাতিল করে দেওয়া হয়েছে। এই আইনটি নিয়ে কিছু বিতর্ক ছিল, এখানে আমরা সেমিনার করেছি, বক্তব্য দিয়েছি। কিন্তু এত বছরের ইতিহাসে বিচারপতি নিয়োগের জন্য হলেও তো একটা আইন তো তৈরি হয়েছিল, কিন্তু এই আইনটাও তারা বাদ দিয়ে দিয়েছে। এরপরে দেখেন, এখানে গুম প্রতিরোধের আইনটা বাতিল করে দিয়েছেন। 2009 সালের যে গুম প্রতিরোধ তৈরি করেছিল শেখ হাসিনা, সেই আইনটা তারা পুনর্বহাল করেছেন। তার মানে ওনারা আবার আয়না ঘরে ফিরিয়ে নিয়ে যেতে চান বাংলাদেশকে। এটা বাংলাদেশের মানুষ কোনোদিন হতে দিবে না। তারপরে উনি আরেকটি কথা বলছেন, রাজস্ব খাতের সংস্কার অধ্যাদেশটি বাতিল করা হয়েছে। যারা অর্থনৈতিক চিন্তা ভাবনা করেন তারা দেখবেন অনেকগুলো সংস্কারের মধ্যে আর্থিক সংস্কারের কথা বলা হয়েছিল এবং রাজস্ব খাতের কথা বলা হয়েছিল। গত 12 জুলাই থেকে 16 জুলাই বাংলাদেশে IMF সফর করেছে, তারা একটা প্রেস ব্রিফিং দিয়েছে 16 তারিখে। সেখানে তারা বলেছেন যে রাজস্ব খাতের সংস্কার যদি না হয়, যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5 ধরা হয়েছে, সেটা 3.5 এমনকি 3-এর নিচে চলে যেতে পারে। 3-এর নিচে যদি প্রবৃদ্ধি হয়, বাংলাদেশের অর্থনীতিতে ধস নামবে। এটার ক্ষতি গোটা বাংলাদেশের জনগণ ভোগ করতে হবে। আমি বলবো যে অবিলম্বে আপনাদের এই টালবাহানা বাদ দিয়ে, বিভ্রান্তিকর বক্তব্য বাদ দিয়ে, আইনের বিভ্রান্তিকর ব্যাখ্যা পরিহার করে জনগণের ম্যান্ডেট মেনে নিন, জুলাই সনদকে কার্যকর করুন। আপনারাও রক্ষা পাবেন, জাতীয় রক্ষা পাবে এবং দেশ একটি গতিশীলতার দিকে অগ্রসর হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।